এই যে স্যার, এরা হচ্ছে আমাদের ফ্যাক্টরির ক্যাজুয়াল কর্মী। সেদিন 12 জনের মধ্যে এই 5 জনও ছিল। নমস্কার, আপনাদের সাথে আমার দু একটা কথা আছে। দেখুন, আমি একজন সাংবাদিক। আপনারা সবাই জানেন, আপনারা সেদিন যেদিন রতন মারা গেছিল আপনারা নিজে চোখে দেখেছেন কি ভয়ঙ্করভাবে ও মারা গেছিল। আমার এই ব্যাপারে লিখতে গিয়ে মানে রতন কেন মারা গেল, কি করে মারা গেল, এই ব্যাপারে লিখতে গিয়ে আমার মনে হচ্ছে যে সেদিনকে যারা ছিল তাদের সাথে কথা না বললে আসল ব্যাপারটা ঠিক জানা যাবে না। তাই দেখুন, একজন তরতাজা মানুষ এভাবে মারা যাবে এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? এটা আমরা মানতে পারি। আজকে এটা রতনের সাথে হয়েছে, কালকে এটা আপনাদের সাথে হতে পারে। সেই জন্য জানা প্রয়োজন দুর্ঘটনাটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। যদি এটা দুর্ঘটনা হয়ে থাকে তাহলে সেটা যাতে ভবিষ্যতে আর না হয় সেই ব্যবস্থা নিতে হবে। আর যদি এটা দুর্ঘটনা না হয়, দেখুন আপনারা সেদিনকার ঘটনার সাক্ষী। আপনারা যদি কিছু না বলেন তাহলে আপনাদের মতো আরেকজন শ্রমজীবী মানুষ, সে মারা গেল, তাকে মেরে ফেলা হলো। মানে আমি বলতে চাইছি যে এটা যদি দুর্ঘটনা না হয়ে থাকে তাহলে তো এটা হত্যাই, তাই না? আর আপনাদেরই মতো আরেকজন শ্রমিকের হত্যা কি আপনারা মেনে নেবেন? এটা কি আপনারা চান? তোমরা যতটুকু জানো স্যারকে বলো, কেউ কিছু জানতে পারবে না। আর যদি কেউ জানে তখন স্যার কি আসবেন আমাদের বাঁচাতে? আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকব। ওরকম কথা সবাই দেয়, ভোটের আগে ওরকম বড় বড় কথা সবাই দেয়। ওদের কথার কোনো মাথা মুন্ডু আছে নাকি? তোমরা কাকে কি বলছো জানো? জানো উনি কত বড় সাংবাদিক? এক ডাকে ওনাকে চেনে। উনি নিজে এসেছেন তোমাদের সঙ্গে কথা বলতে। রতন কি করে মরল সেটা গুছিয়ে লিখতে পারলে নিশ্চয়ই বাবুর আরো নাম হবে। আচ্ছা, আপনারা চান না যে সত্যিটা কি সেটা সবাই জানে? যদি কেউ অপরাধ করে থাকে তো সেই অপরাধীটা কে সেটা আমরা খুঁজে বার করি। আরে আমরা জানলে তো লোককে জানাবো। বলছি তো, আমরা এসবের কিচ্ছু জানি না। দেখো, একদম গোয়ার তুমি করবে না, তাহলে একেবারে এখানে কাজ পাবে না। একটা লোক বেঘরে মারা গেল আর তোমরা না গোপাল, দেখুন আপনারা একটু ভালো করে ভেবে দেখুন। যদি আপনাদের মনে পড়ে তাহলে আমাকে ফোন করে জানাবেন। আপনাদের যে কেউ আমার ফোন নাম্বার গোপালের কাছে পেয়ে যাবেন। আমি আশা করব আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটা আমি পাবো। রতন তো আপনাদেরই সহকর্মী ছিল। চলো গোপাল। ভালো, খুব ভালো। কাকা, হ্যালো, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং। তারপর কারপর কেমন চলছে? এই তুমি যেমন চালাচ্ছ। বাবা ইন্দ্র, মনে হচ্ছে আমি না চালেও তোমার একদম চলে না। একেবারে অচল। তাহলে তো আমি সাজেস্ট করি তুমি আমাকে তোমার হাতের কাছেই রাখো। অবশ্য তারও তো কোনো চেষ্টা আমি দেখছি না। আজ্ঞা করুন দেবী। আসলে এই অধম জানেই না এই দেবী কোন ফুলে তুষ্ট হবেন। ও ইন্দ্র, তুমি কি বলো তো?
দিন আমার সঙ্গে মেলামেশা করছো, অথচ এখনো অবধি এটাই বুঝতে পারলে না আমি কি ভালোবাসি আর কি দেখলে আমার গা পিত্তি একেবারে জ্বলে ওঠে। এই যে যেটা এখন করলে না, সেটাতে না গা পিত্তি চলে যাচ্ছে বুঝি? হ্যাঁ। কি করে ঠান্ডা করবো বলে দাও। কাল সন্ধ্যেবেলা তুমি নিজেকে ফ্রি রাখবে, অ্যাবসলিউটলি ফ্রি, শুধু আমার জন্য। শুধু তোমার জন্য? কেন, আরো অন্য কিছু আশা করছো বুঝি? যদি দেবী দয়া করেন। ইস, গাছে না চড়তেই এক কাঁদি। হ্যাঁ, কি বললে? সে তুমি বুঝবে না। কখন কোথায় দাঁড়াবে সেটা আমি তোমাকে পরে বলে দেবো, ওকে? আবার পরে কেন? তর্স হয়েছে না মনে হচ্ছে? কতদিন তোমায় দেখি না বলো তো? আমাকে দেখার জন্য এত চিত্ত চাঞ্চল্য নাকি? কখন দর্শন পাবো? বললাম তো, কখন কোথায় দেখা হবে সেটা পরে বলে দেবো। মোট কথা, তুমি কাল সন্ধ্যেবেলা নিজেকে ফ্রি রাখছো, অলরাইট? ঠিক আছে, আর কিছু? আর কি বলো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে স্বপ্ন দেখো। থ্যাঙ্কস আ লট। আমি রাখি, চলো বাই। কাল সন্ধ্যেবেলা। কে রে, ইন্দ্র? হ্যাঁ, ইন্দ্র। দেখো না, যত স্মার্টনেস সব বাইরে। আসলে কি? আসলে একটা ভীতু, ইনফ্যাক্ট ভীতু নয়, একটা আস্ত ঢ্যাঁড়স। হ্যাঁ, ঢ্যাঁড়স। চকা অমনি বলে উঠল, আমি জানি নীল সমুদ্রের মাঝে পাহাড় আছে, টাপু আছে, তারপর পৃথিবীর শেষ, বরফের দেশ। সেখানে 12 মাস বরফ, জমি যেন সাদা চাদরে ঢাকা। আর সেখানে 6 মাস রাত্রি, 6 মাস দিন। সেখানে পেঙ্গু পাখিরা বরফের বাসায় ডিম পাড়ে, ধলা ভালুক আছে, ধলা শেয়াল আছে, সিন্ধু ঘটক আছে, সব সেখানে সাদা, কালো কিচ্ছু নেই। দিন রাত সমান আলো, ঘুটঘুটে আঁধার মোটেও নেই। আমি সেখানে 5 বার গেছি। হৃদয় এবার এগিয়ে এসে, হ্যারে রূপু, এখানে কোন দেশের কথা বলছে বলতো? আমি জানি তো, অ্যান্টার্কটিকা। বাহ! আচ্ছা জেম্মা, ধলা মানে কি গো? ধলা মানে সাদা। ইস, বরফের দেশের ছেলে মেয়েদের কি মজা না জেম্মা, সবসময় বরফ নিয়ে খেলতে পারে। দূর, সেখানে মানুষ কোথায় রে? কোনো মানুষ নেই। না, আছে, তবে তাদের এস্কিমো বলে। তাদের কি কষ্ট বলতো, চারিদিকে শুধু সাদা বরফ। ইস জেম্মা, এত বরফের কথা শুনে না আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। সে আবার কি কথা? 2 দিন আগে মনে নেই টনসিল ফুলে কি অবস্থা হয়েছিল তোমার? একটু খেলে কিছু হয় না। বাজে জেদ একদম করবে না। তবে তোমার জন্য একটা খুব ভালো জিনিস আছে, তুমি একটু বসো, আমি আনছি। রূপু, হোমওয়ার্ক কমপ্লিট করেছো? শুধু বাংলাটা বাকি আছে, জেম্মার কাছে করে নিচ্ছি। তাড়াতাড়ি করে নাও। পড়াশোনার যে হাল হচ্ছে তোমার দিন দিন, এরপর তোমার জন্য লজ্জায় কারোর সামনে মুখ দেখাতে পারবো না। এই না। পুডিং নিশ্চয়ই বড়মা পাঠিয়েছে। তোমার জন্য। হ্যাঁ, এই বাড়িতে এরকম আলগা স্বভাব দেখানোর লোক তো এই একজনই আছে। সে আবার কি কথা? রূপু খেতে ভালোবাসে, তাই মাঝে মাঝে। তাই রূপুর কথা ভেবে ওনার একেবারে ভালোবাসা উঠলো। মেয়েটার সামনে এইভাবে কথাগুলো না বললেও তো পারিস, সোহিনী। রূপু বড় হচ্ছে দিদি, ও সব জানা উচিত। এই বংশের মান সম্মান কিভাবে রাখতে হয় সেটা ওর শেখা উচিত। কে শত্রু কে মিত্র সেটাই যদি না জানে তাহলে। হ্যাঁ বলো সোহিনী, এ কি রে, পার্টি দেরি না কেন রে? আজ শরীরটা ভালো নেই গো। শরীর ভালো নেই না মেজাজ ভালো নেই? মানে এদিকে তো আবার লাহাবাড়ির পলিটিক্স ছাড়া কিছুই আলোচনা হচ্ছে না। জানিস তো এদের কোনো কেলেঙ্কারির খবরই এমন এক্সাইটেড হয়ে ওঠে না। কিসের কেলেঙ্কারি? আই এম সরি, আমার বোধহয় তোকে এভাবে বলা উচিত হয়নি। আসলে রনু যে কাগজে লিখেছে না লাহাবাড়ির ব্যাপারটা নিয়ে, সেটা নিয়ে সবাই আলোচনা করছে। তো আমার বাড়িতে তো আবার বাংলা কাগজ রাখা হয় না, কাজে আমি ব্যাপারটা ডিটেলে জানতাম না। এখানে এসে দেখি সবার মুখে ওই একই আলোচনা। জানিস তো, মিসেস মল্লিক না ব্যাগে করে কাটিংটা পর্যন্ত নিয়ে এসেছেন। ভালোই তো,
এমনিতে তো ফিল্মি আর ফ্যাশন ম্যাগাজিন ছাড়া ছাপার অক্ষরের সাথে ওদের খুব একটা পরিচয় নেই। এই সুযোগে তাও দু একটা খবরের কাগজ পড়বে। আচ্ছা সোহিনী, রনু এটা কেন করলো বলতো? আর জানিস, এখানে কিন্তু লাখোটিয়াদের কেস নিয়ে কেউ আলোচনা করছে না, সবাই ইন্টারেস্টেড লাহাবাড়ির ভেতরের ব্যাপার জানতে। যাই বল, এটা তো যতই হোক বাড়ির এগেনস্টে কলম ধরা, তাই না? তাও যদি হয়, এটা তো আমাদের ফ্যামিলির সমস্যা, এই সলিউশনটাও না হয় আমরাই খুঁজে নেব, তাই না? ও ডিয়ার, আমার কাছে তোরা তো ডিফেন্সিভ হওয়ার কি আছে রে সোহিনী? আফটার অল, ইন এ ট্রু সেন্স আমি তোদের ফ্যামিলির একজন ওয়েল উইশার, তাই নয় কি? থ্যাঙ্কস রিয়া দিদি। বুঝতে পারছি খুব ডিস্টার্বড হয়ে আছিস। রনুকে একটু বোঝা না রে। ওকে, দেখা যাক কি হয়। শোন সোহিনী, কোনো হেল্প দরকার হলে বলিস কিন্তু, একদম সংকোচ করিস না। থ্যাঙ্কস অ্যাগেন। রাখি তাহলে, টেক কেয়ার। সি ইউ। কি হয়েছে রে? সমাজে আর মান সম্মান বলে কিচ্ছু রইল না। আমি বলছিলাম কি, যা বলার তুমি তোমার পেয়ারের দেওয়ারকে বলো দিদি, আমাকে আর কিছু বলো না প্লিজ। অবশ্য তোমাকে যতবারই দেখি প্রত্যেকবারই অন্যরকম লাগে, একদম নতুন। প্রত্যেকবারই ভাবি তোমাকে আজকে বেশি সুন্দর লাগছে না আগের বার। আমাদের বাড়িতে না এখন ভীষণ ক্রাইসিস, মানে ভাইয়ার ব্যাপারটা নিয়ে, পোল্ট্রির ব্যাপারটা নিয়ে। আমি আছি তো। আপনি কার সঙ্গে চ্যারিটি করছেন? চ্যারিটি? আপনি ভাইয়াকে বলেছেন আপনি ফিজ নেবেন না। হ্যাঁ বলেছি। কেন? আপনি নিজেকে মহৎ প্রমাণিত করার চেষ্টা করছেন। আপনি ভাবছেন যেভাবে আপনি আমাকে ইমপ্রেস করতে পারবেন, কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনি যদি এই কেসটা লড়েন তাহলে আপনাকে আপনার ফিজ নিতে হবে। এভাবে নিজেকে মহৎ প্রমাণিত করার চেষ্টা করবেন না, কারণ কোনো লাভ হবে না। কি করছিস সেখানে? জল গরম করতে এসেছিলাম, তাই জন্য। লেগেছে? লেগেছে তো? লেগেছে? কি কোথায় মনটা থাকে তোদের? বলছি তো লাগেনি মা। লাগেনি? লাগেনি কি? দে 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 না, দে দে দে। খুব লাগছে তো? না না লাগেনি, তুমি ছাড়ো না, আমি বলছি তো ঠিক আছে। মা তোমার লাগেনি? সত্যি লাগেনি? বাবু কি করছিস? অফিস থেকে বইগুলো এসে গুছিয়ে রাখছি। আর সময় পেলে আমার ঘরে আসিস তো, কথা আছে। আচ্ছা, লেখাটা বেরোনোর পর থেকে তো তোমার সঙ্গে আমার কথাই হয়নি। পড়েছিস? সে অবশ্যই এবারই সবাই পড়ে ফেলেছে এত।
সেদিন থেকে আজ পর্যন্ত এতবার পড়েছি না, প্রায় মুখস্থ হয়ে গেছে। বাংলা সাহিত্য নাকি যে মুখস্থ করছো? কিছু নিরস ইনফরমেশন, কিন্তু প্রেজেন্টেশনটা কি অসাধারণ। আর তাছাড়া তোমার ভাষা তো কোনো তুলনাই হয় না, এত সহজ সরল অ্যানালিসিস। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অপু। বাড়াবাড়ি কেন ছোটদা? এরকম একটা লেখা লিখতে পারা আমার কতদিনের স্বপ্ন বলো তো। কলমটাকে শক্ত করে ধরতে শেখো, ঠিক পারবে। তুই যথেষ্ট ভালো লিখিস, আমি তোর লেখা অনেকবার পড়েছি। অনেক কিছু শিখতে হবে বুঝলে। যেদিন আমার হাত দিয়ে এরকম একটা লেখা বেরোবে না, সেদিন এই ফ্রি অফ কস্ট থাকা খাওয়ার ব্যবস্থাটার কথা ভুলে যেতে হবে যে। সৈনী, বাংলা ভাষার চর্চা হচ্ছে। বাংলা ভাষায় নেমক হারাম বলে একটা শব্দ আছে, জানো? না জানা থাকলে আয়নার সামনে গিয়ে একবার নিজেকে দেখো, ঠিক জেনে যাবে। সৈনী, এসব কি অবদ্ধতা হচ্ছে? তোমার সঙ্গে পরে কথা বলছি, আগে ওকে একটা কথা বলে দিই। অপু, চিরকালই এ বাড়িতে 2-4 জন নিষ্কর্মার ঢেকি আশ্রিতকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর রেওয়াজ আছে, ছিল। কিন্তু তাদের মধ্যে কেউ বেয়াদপি করলে তাদেরকে ডাল কুত্তা দিয়ে খাওয়ানোর ঘটনাও এ বাড়ির ইতিহাসে রয়েছে। যদি জানা না থাকে রাঙা পিসিমার কাছ থেকে জেনে নিও। সৈনী, কে নিষ্কর্মা কে নয়, কাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত, কাকে নয়, এসব বলার অধিকার তোমাকে কে দিয়েছে? বাড়ির মান সম্মান ধুলোয় মিটিয়ে দিয়ে আশ মেটেনি তোমার। এসব পরগাছাদের নিয়ে দল পাকাচ্ছ, আবার গলা তুলে কথাও বলছো। বরগাছা? ছোট বৌদি তো ঠিকই বলেছে। ছোটদা তুমি তুই চুপ কর। কি বলছিস সৈনী? বরগাছা মানে জানো? শব্দটার মানে জানো? না জানলে একটু আয়নায় নিজেকে দেখে নিও। কি বলতে চাইছো তুমি? বুঝতে পেরেছো? যেটা বলতে চাইছি সেটা পরিষ্কার বুঝতে পেরেছো। তুমি খুব বুদ্ধিমতী। তুমি বাড়ির ইতিহাস নিয়ে কথা বলছো। এবাড়ির ইতিহাসে এবাড়ির বউয়েরা এরকম ভাষায় কথা বললে তাদেরকে কি করা হতো, বা তোমার মতো এরকম বেয়াদবি করলে তাদেরকে কি করা হতো সেটা জানো? না জানলে একবার রামা পিসিমার কাছে জেনে। লজ্জা করছে না তোমার? তোমার স্ত্রীকে তুমি বাড়ির ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? চল চল।